গভীর রাত ঢাকার একটি গোয়েন্দা কার্যালয়ে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন একটি ধুলো পড়া ফাইল খুলেছেন। ৩০ বছর আগে এর পাতায় লেখা ছিল এক নারীর মৃত্যু। সবাই ভেবেছিল এটি ছিল একটি সাধারণ ছিনতাই, কিন্তু সেদিন পুলিশ সুপার যখন সেই ফাইল খুলে পড়েছেন তখন তার মনে একটাই প্রশ্ন জেগে উঠেছিল, এটি কি সত্যি ছিনতাই ছিল? আজ আপনাদের শোনাবো এক অসাধারণ অনুসন্ধানের গল্প, যেখানে ন্যায় বিচার খুঁজে পায় প্রায় ৩০ দশক পরে। এটি শুধু একটি মৃত্যু নয়, একটি পারিবারিক দ্বন্দ্ব এবং লুকানো সত্যের এক চাঞ্চল্যকর কাহিনী। এই ঘটনাই প্রমাণ করে ইচ্ছা আর নিষ্ঠা থাকলে ন্যায় বিচারকে কখনোই থামানো যায় না। পুলিশের কাছে কোনো রহস্যই চিরদিন অমীমাংসিত থাকে না। শুরু করছি আমাদের আজকের ভিডিও, দ্য সগিরা মোরশেদ কেস ফাইল। ধরুন একটি গরম জুলাইয়ের বিকেল। অনেক বাবা মা আছেন যারা তাদের সন্তানদের নিরাপদে বাড়িতে আনার জন্য চিন্তা করেন। সগিরা মোরশেদও তাই করেছিলেন। মেয়েকে স্কুল থেকে ফিরিয়ে আনতেই সগিরা রিকশায় বসেছিলেন, কিন্তু সেটাই ছিল তার জীবনের শেষ যাত্রা। দিনটি ছিল ২৫ জুলাই ১৯৮৯। সময় বিকেল ৫টা। মৌচাকের কাছে পৌঁছতেই একটি মোটরসাইকেল হঠাৎ এসে পথ আটকে দাঁড়ায় সগিরা মোরশেদকে বহনকারী রিকশার। আতর্কিত দুই যুবক এসে কেড়ে নিতে চায় সগিরার হাত ব্যাগ এবং হাতের সোনার বালা, কিন্তু হঠাৎই পরপর দুটো গুলি করে ছিনতাইকারী দুই যুবক, একটি সগিরা মোরশেদের ডান হাতে আর একটি তার বুকে। এরপর আরও কিছু ফাঁকা গুলি করতে করতে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দ্রুতই পথচারীরা সগিরাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন সগিরা মোরশেদ। এটি ছিল শহরের মাঝখানে, দিনে দুপুরে লোকজনের সামনে। পুলিশ এসেছিল, তদন্ত করেছিল। সবাই ভেবেছিল হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসে এই মামলার সমাধান হয়ে যাবে, কিন্তু কি এমন ঘটেছিল যাতে প্রায় ২৮ বছর ফাইলবন্দি হয়ে গেল মামলাটি। সগিরার স্বামী সালাম চৌধুরী ঘটনার দিনই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন রমনা থানায়। তদন্ত শেষে ১৯৯০ সালে গোয়েন্দা পুলিশ একটি চার্জশিট দেয় আদালতে, কিন্তু সেখানে আসামি হিসেবে উল্লেখ ছিল শুধুমাত্র একজন ব্যক্তির নাম, মন্টু ওরফে মরণ নামে একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অথচ ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল দুজন ব্যক্তি। ফলে মামলাটির বিচার কাজ চলাকালে প্রশ্ন উঠে, হত্যাকাণ্ডের সময় দুজন ঘটনাস্থলে থাকলেও আসামি কেন একজন? সাক্ষ্য গ্রহণ চলাকালে মারুফ রেজা নামক অপর এক ব্যক্তির নাম আসায় ১৯৯১ সালে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন মারুফ রেজা। পরবর্তীতে হাইকোর্ট থেকে বলা হয় এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির বিচার কাজ স্থগিত থাকবে। এরপরই ২৮ বছরের জন্য থেমে যায় আলোচিত মামলাটির সকল ধরনের তদন্তের কাজ। ২০১৯ সালের নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আকস্মিকভাবে সেই প্রাচীন মামলার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দায়িত্ব দেয় মামলাটি পুনরায় অনুসন্ধানের। তখন ঘটে এমন কিছু যা পুরো মামলাটিকেই পরিবর্তন করে দেয়। পিবিআই কর্মকর্তারা একটি সাধারণ প্রশ্নকে সামনে রেখে এগিয়ে যান, এটি কি সত্যি ছিনতাই ছিল? পুরো ঘটনা বিশ্লেষণে তদন্ত কর্মকর্তাদের মনে প্রশ্ন জাগে, ছিনতাইয়ের জন্য প্রকাশ্য দিবালোকে এভাবে কি কোনো খুন হতে পারে? যেখানে একজন নারীর বিপরীতে দুজন শক্তিশালী যুবক যারা চাইলেই অনায়াসে ছিনতাই করে পালিয়ে যেতে পারতেন, তাদের কেন খুন করার প্রয়োজন পড়ল? সেই সময়কার ফাইল ঘেঁটে দেখা যায় তৎকালীন সময়ে ওই এলাকায় বহুবার চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কিন্তু কখনোই কাউকে হত্যা করা হয়নি। তদন্তের শুরুতেই পুলিশের সামনে একটি বিশাল চ্যালেঞ্জ ছিল, সেটি হলো এই সময়ের ব্যাপক পার্থক্য। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সেই রিকশা চালক। মামলার ফাইল অনুযায়ী তার নাম ছিল আব্দুস সালাম, বর্তমানে যার বয়স হওয়ার কথা ৫৫ বছর। ফাইলে তার ঠিকানা ছিল জামালপুর জেলায়। সেটির সূত্র ধরে পুলিশ তার অবস্থান নির্ণয় করতে গিয়ে জানতে পারেন তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তার কোনো ঠিকানা কিংবা ফোন নাম্বারও জানা যায়নি।
আবারও যখন মুখ থুবড়ে পড়ছিল মামলাটির তদন্ত কাজ, সে সময় কিছু উদ্যমী পুলিশ কর্মকর্তা টানা 3 মাস আশেপাশের গ্যারেজগুলোতে প্রবীণ রিক্সা চালকদের কাছে খোঁজ করছিলেন আব্দুস সালামের। এক পর্যায়ে এক প্রবীণ রিক্সা চালক জানান তিনি এই নামে একজনকে চেনেন, তবে তার কোনো ঠিকানা তিনি দিতে পারেননি। আব্দুস সালাম প্রতিদিন একটি দোকানে আসেন। পুলিশকে ওই রিক্সা চালক সেই দোকানের ফোন নম্বরটি দেন। তদন্ত কর্মকর্তা মোবাইলে ডায়াল করেন সেই ফোন নাম্বার এবং দোকান কর্মকর্তা জানান আব্দুস সালাম এই মুহূর্তে সেই দোকানেই রয়েছেন। কল্পনা করুন এই মুহূর্তটা, 30 বছর পর একজন প্রত্যক্ষ সাক্ষীর সন্ধান পাওয়া। কিছুক্ষণের মধ্যেই আব্দুস সালামকে থানায় হাজির করেন পুলিশ এবং সেখানে তার জবানবন্দিতে সবকিছুই পরিষ্কার হতে শুরু করে। ঢাকার রাজারবাগ পেট্রোল পাম্পের কাছে একটি দোতলা বাড়িতে ছিল সগিরা মোর্শেদের বসবাস। সগিরার স্বামী সালাম চৌধুরী ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। তারা 3 ভাই পরিবার নিয়ে একই বাড়িতে থাকতেন। কিন্তু 1985 সালে সমস্যা শুরু হয় যখন তাদের মেজ ভাই ডক্টর হাসান আলী চৌধুরী তার স্ত্রী সায়দাতুল মাহমুদা শাহিনকে নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরে আসেন। ছোট ছোট পারিবারিক বিষয়, বাড়ির রুম শেয়ারিং ইত্যাদি বিষয় নিয়ে একসময় সগিরা এবং তার যা শাহিনের মধ্যে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। শাহিন দাবি করেন তার শিক্ষা কম ছিল বলে তাকে ছোট করে দেখতেন সগিরা। অন্যদিকে সগিরা ছিলেন অর্থনীতিতে মাস্টার্স করা একজন শিক্ষিত নারী, গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন, ছিলেন স্বাধীন চিন্তার অধিকারী। এই পার্থক্যটা সাধারণ ঝগড়া থেকে বিষ গ্রাসে পরিণত করে। 1986 সালের দিকে হাসান এবং শাহিন ধীরে ধীরে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন সগিরাকে শায়েস্তা করার। এখানেই একটি নতুন চরিত্র আসে গল্পে, মারুফ রেজা। স্থানীয় বখাটে রেজাকে 25,000 টাকা দেয়া হয় সগিরার ব্যাগ এবং স্বর্ণ গহনা চুরি করার। পরিকল্পনাটিকে আরও কার্যকর করতে শাহিনের ভাই রেজওয়ানকেও জড়িত করা হয় এই পরিকল্পনায়, কারণ রেজওয়ান ভালোভাবেই চিনতেন সগিরাকে এবং তার আসা যাওয়ার পথগুলো। 25 জুলাই 1989, সময় তখন দুপুর গড়িয়ে বিকেল। মেয়েকে স্কুল থেকে নিতে একটি রিকশায় করে ভিকারুন্নেসানন স্কুলের কাছে উপস্থিত হন সগিরা মোর্শেদ। পরিকল্পনা অনুযায়ী সগিরার উপর আক্রমণ করে মারুফ রেজা এবং রেজওয়ান। আর ঠিক সেই মুহূর্তে সগিরার মুখ দিয়ে বের হয় একটি বাক্য, আমি তোমাকে চিনি, তুমি রেজওয়ান, তুমি এখানে কেন? এই কথা বলার মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। মারুফ পিস্তল বের করে এবং 5টি গুলি করে। দুটো সগিরার শরীরে বিঁধে যায়, একটি ডান হাতে, একটি বাম বুকে। বাকিগুলো ফাঁকা গুলি যাতে ভিড় সৃষ্টি না হয়। তারপর তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। সগিরা সেই সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে বলে যেতে পারেনি এই হত্যাকাণ্ডের কারণ। এখানে আমরা এসে পৌঁছাই গল্পের একটি অন্ধকার অংশে, যেখানে ন্যায় বিচার থমকে যায় আসামি মারুফ রেজার রাজনৈতিক প্রভাবে। 2019 সালের নভেম্বরে ঐতিহাসিক এ মামলায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন সগিরার ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী, যা সায়দাতুল মাহমুদা শাহিন, শাহিনের ভাই আনাস মাহমুদ রেজওয়ান এবং মূল হত্যাকারী মারুফ রেজা। 4 জন সবাই আদালতে জবানবন্দি দেয়। তারা তাদের নিজেদের ভূমিকা স্বীকার করে। পুরো 2024 সাল জুড়ে মামলাটির ট্রায়াল চলছিল সাক্ষ্য গ্রহণ এবং প্রমাণ উপস্থাপন। 34 বছর পর এসে মায়ের বিচার নিশ্চিতে আদালতে দাঁড়ায় সামিয়াতুল সারওয়াত চৌধুরী, ঘটনার সময় যার বয়স ছিল মাত্র 6 বছর। 13 মার্চ 2024, দীর্ঘ 34 বছর 7 মাস 19 দিন পর রায় হয় বহুল আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার। রায় 2 আসামি আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং মারুফ রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। যথাযথ প্রমাণের অভাবে খালাস দেয়া হয় সগিরার ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়দাতুল মাহমুদা ওরফে শাহিন এবং মন্টু মণ্ডল ওরফে মিন্টুকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পারিবারিক অসুস্থ প্রতিযোগিতা, ঈর্ষা থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সগিরা মোর্শেদের গল্প শুধু একটি
হত্যাকাণ্ড নয়, এটি এক নারীর সাহস, এক পরিবারের লড়াই এবং এক সমাজের বিবেকের গল্প। এই মামলার রায়ে কেউ খুশি, কেউ ক্ষুব্ধ, কিন্তু এক অদ্ভুত সত্য রয়ে যায়। বিচার পেতে যত দেরি হোক, সত্য একদিন ঠিকই মুখ খোলে। তবুও মনে প্রশ্ন থেকে যায়, যারা পরিকল্পনা করেছিল তারা কি সত্যি শাস্তি পেল, নাকি ন্যায় বিচারের এই আলোক রেখার পিছনেও রয়ে গেছে কিছু ছায়া?